হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, মানব জীবনের ধারাবাহিকতা, যেটা তোমার এমসিকিউ, সিকিউ এবং এডমিশনের জন্য বিশেষ ক্ষেত্রে মেডিকেল, ডেন্টাল এবং ভার্সিটির ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা দাগাই নেব এবং মেইন বইটা আমরা কি সুন্দরভাবে পড়বো, যেন তোমার মেইন এক্সামে তোমার রিভিশন দিতে সমস্যা না হয়, অতি তাড়াতাড়ি রিভিশন দিতে পারো এবং কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে পারো। তো আমরা কথা না বলে আমরা কি অধ্যায়ে আমরা কি চলে আসি, অর্থাৎ অধ্যায়ে আমরা এখন পড়া শুরু করে দিই। অর্থাৎ এখানে কি বলছে, মানব জীবনের ধারাবাহিকতা বলছে। অ্যাট ফার্স্ট এখানে কি বলছে, মানব জীবনের ধারাবাহিকতা, অর্থাৎ আমাদের এই যে মানে হচ্ছে আমাদের হিউম্যান বডি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যে স্থানান্তরিত হইতেছে, সেখানে তোমার গঠন, বৃদ্ধি, আকারাকৃতি, কীভাবে সন্তান তৈরি হয় এবং সেখানে ভ্রূণ, নিষেক এসব সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখানে সবগুলো এবং সেগুলো লাস্ট পার্টে আমরা কি কয়েকটা রোগ সম্পর্কে আলোচনা করব। তো এখানে প্রধান শব্দাবলী, এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, বয়সন্ধিকাল সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে নিষেক দেওয়া আছে, গ্যাস্ট্রুলেশন দেওয়া আছে, গর্ভনিরোধকরণ, রজচক্র দেওয়া আছে, মেয়েদের যে মাসিক চক্র সম্পূর্ণ হয় সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর ইমপ্ল্যান্টেশন, ভ্রূণীয় স্তর এবং আইভিএফ চিকিৎসা সম্পর্কে আলোচনা করছে এবং কয়েকটি রোগ সম্পর্কে আলোচনা করছে লাস্ট পার্টি। তো সিফিলিস এবং গনোরিয়া সম্পর্কে আমরা কি একদম লাস্ট মোমেন্টে আমরা কি কথা বলবো। তো এই কিওয়ার্ডগুলো আমরা পড়ে নিলাম যেন কনফিউশন না লাগে যে অধ্যায়ের ভিতরে কী কী কিওয়ার্ড আছে এবং কী কী শব্দ আমাদের পড়তে হবে ভালো করে, এতটুকুই। তো আমরা কথা না বলে আমরা কি টপিকে চলে আসি। তো এখান থেকে এতটুকুই আমরা পড়বো যে তোমার মূল বইটা আমরা কি মানে ধরে ধরে পড়বো, যেন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, কোন জায়গা থেকে সিকিউ আসতে পারে। তো ভাইয়া সুন্দরভাবে বলে দেবে তোমাদের। তো সুন্দরভাবে কি আন্ডারলাইন করে নিবা এবং বইটা ভালোভাবে তুমি তোমার মতো করে দাগাই নিবা, এতটুকুই। তো আমরা চলে আসি। প্রজনন প্রক্রিয়া জীব নিজ সত্তা বিশিষ্ট অপত্য বংশধর সৃষ্টি করে নিজ প্রজাতির স্থায়িত্ব অক্ষুণ্ণ এবং অব্যাহত রাখে। ঠিক আছে। মানুষের বংশবৃদ্ধি যৌন জনন প্রক্রিয়া সাধিত হয়, অর্থাৎ মানুষ একলিঙ্গ প্রাণী। তাহলে তোমার এখান থেকে এমসিকিউ একটা নর্মালিভাবে যদি আমি কোশ্চেন করি, তোমাদের পরীক্ষা যদি নেই এমনিতে নর্মালিভাবে, তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন দিতে পারি যে মানুষ একলিঙ্গ প্রাণী না উভলিঙ্গ প্রাণী। মানুষ হচ্ছে কি একলিঙ্গ প্রাণী। তো মানুষের দুইটা জাত আছে, একটা পুরুষ জাতি, একটা হচ্ছে মানব জাতি, একটা হচ্ছে মহিলা জাতি। ঠিক আছে। পুরুষদের পুরুষাঙ্গ বিদ্যমান, স্ত্রীদের স্ত্রীলিঙ্গ বিদ্যমান। তো মানুষ সর্বদা কি একলিঙ্গ প্রাণী। পুরুষ ও স্ত্রী জননাঙ্গ ভিন্ন ভিন্ন দেহে অবস্থান করে থাকে। এদের অধ্যায়ে মানে মানে এই অধ্যায়ে আমরা পুরুষ এবং স্ত্রী জননতন্ত্র, যৌনবাহিত রোগ এবং প্রজনন জনিত সমস্যা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। তাহলে এখান থেকে কিছুই পড়বো না, জাস্ট গো ফর রিডিং। ঠিক আছে। এখান থেকে তোমার বড়জোর রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে তোমার নাইস টু নো ভাবে জানতে পারো যে মানুষ একলিঙ্গ প্রাণী না উভলিঙ্গ প্রাণী। মানুষ অবশ্যই কি একলিঙ্গ প্রাণী। তারপর আমরা কি মেইন টপিকে চলে যাই। তো এখন আমরা মেইন টপিকে চলে আসলাম, এটা তোমার হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট তোমার মেইন এক্সামের জন্য। মানুষের প্রজনন তন্ত্র, অর্থাৎ হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমরা চলে আসি যে বলছে মানুষ যৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে। তাহলে একটা দেওয়া আছে যৌন জনন প্রক্রিয়া, একটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, যেখানে তোমার ভিন্ন ধর্মীয় লিঙ্গের প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় অযৌন প্রক্রিয়া। আর যেটা ভিন্ন ধর্মীয় লিঙ্গের প্রয়োজন হয় পরস্পরের, তখন সেটাকে বলা হয় যৌন জনন প্রক্রিয়া। এখান থেকে এতটুকুই কনসেপ্ট ওয়াইজ, এখানে এতটুকুই ধারণা নিলেই হয়ে যাবে। তারপর বলছে যে প্রক্রিয়ায় বিপরীত যৌনত্বের দুটি গ্যামেট বা জনন কোষে মিলনের মাধ্যমে জনন সম্পূর্ণ হয় তাকে যৌন জনন প্রক্রিয়া বলে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। তো এখান থেকে তোমার সিকিউতে, মেইন এক্সামে সিকিউতে তোমার চলে আসতে পারে যে যৌন প্রজনন কাকে বলে। তাহলে এটা পার্টটা তোমার কি সিকিউর জন্য মুখস্থ করতে হবে ভাইয়া পুরা। তাহলে এতটুকুই তোমরা মুখস্থ করে নিবা বা লিখে দিবা মেইন পরীক্ষায়, যে প্রক্রিয়ায় বিপরীত যৌনত্বের দুটি গ্যামেট বা যৌন কোষে মিলনের মাধ্যমে জনন সম্পূর্ণ হয় তাকে বলা হয় যৌন প্রজনন, অর্থাৎ ইংলিশ টার্মটাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়। যেসব অঙ্গ জীবের যৌন প্রজননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এদেরকে বলা হয় প্রজনন তন্ত্র। তাহলে এখান থেকে তোমার কি শর্ট কোশ্চেন আকারে আসতে পারে যে প্রজনন তন্ত্র কাকে বলে। তাহলে সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে দাগায় নাও এবং মুখস্থ করে নিবা যে যে অঙ্গ জীবের যৌন প্রজননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রজনন তন্ত্র। দেখে নাও। তারপর আমরা পড়ে আসলাম, আমরা ফার্স্ট পার্টে পড়ে আসলাম যে মানুষ একলিঙ্গ প্রাণী, এখানেও দিয়ে দিছি। তো যেহেতু দিয়ে দিছি সেহেতু কি আমরা অল্প একটু করে মনের মতো করে আমরা কি সুন্দরভাবে গোলচিহ্ন দিয়ে দিই যে মানুষ কয়লিঙ্গ প্রাণী, মানুষ হচ্ছে কি একলিঙ্গ প্রাণী। কারণ এদের পুরুষ এবং স্ত্রী তন্ত্র ভিন্ন ভিন্ন দেহে অবস্থান করে। নারীদের ক্ষেত্রে নারীদের স্ত্রীলিঙ্গ অবস্থান করে থাকে এবং পুরুষের ক্ষেত্রে ভিন্ন পুরুষের প্রজননতন্ত্র অবস্থান করে থাকে। দেখি এতটুকুই বলছে। পুরুষতন্ত্রের একক হচ্ছে পুংগেমেট বা শুক্রাণু। তাহলে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে পুরুষতন্ত্রের একক হচ্ছে কি শুক্রাণু, সেটা আরেকটা নাম কি পুংগেমেট। এবং স্ত্রী প্রজননতন্ত্রের একক হচ্ছে কি ডিম্বাণু বা স্ত্রী গেমেট। তো পুরুষতন্ত্রের পুংগেমেট থাকে,
স্ত্রী দেহের স্ত্রী গ্যামেট থাকে। পুং গ্যামেটকে বলা হয় শুক্রাণু, আর স্ত্রী গ্যামেটকে বলা হয় ডিম্বাণু বা অভাম বলা হয়। এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে। তারপর বলছে কাজেই বিভিন্ন অর্থাৎ কাজের ভিত্তিতে জননতন্ত্রের অঙ্গগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। তাহলে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে কাজের ভিত্তিতে জননতন্ত্রের অঙ্গগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু পার্টস, একটা হচ্ছে কি প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি এবং আনুষঙ্গিক জননাঙ্গ। যাই হচ্ছে প্রাইমারি তাই হচ্ছে মুখ্য জননাঙ্গ, আর যাই সেকেন্ডারি তাই হচ্ছে আনুষঙ্গিক জননাঙ্গ। তো এখান থেকে এতটুকু কি পড়ে নিবা, এতটুকু এমসিকিউর জন্য পড়ে নিবা, ট্রু ফলসের জন্য পড়ে নিবা। তো সুন্দরভাবে এটা পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আগের বই কিন্তু তোমার আগের বই তোমার যেগুলো তোমার 2022-23, ঠিক আছে, এগুলো বইয়ে নিউ অ্যাড করা হয়নি, কিন্তু লেটেস্ট বইটাতে তোমার সে কি কতগুলো ওয়ার্ড অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমি যেটা পড়াইতেছি, তোমাদের ভাইয়া যেটা পড়াইতেছে বইটা, ওটা একদম তোমার সে কি লেটেস্ট বই, যেটা আর যদি নতুন কোনো অ্যাড হয়ে থাকে তাহলে আমি এখানে বলে দেবো, এখানে বই সুন্দরভাবে কি দেওয়া আছে, ক্লাসটা করলে হয়ে যাবে। আর যেগুলা ধরো তোমার বই হচ্ছে পুরাতন, তাহলে তুমি যেগুলো ওয়ার্ড তোমার নতুন আসতেছে, ভাইয়া যেগুলো বলে দিচ্ছে যে নতুন ওয়ার্ডগুলো তোমার, এগুলা সুন্দরভাবে বইটা ওইখানে তুমি লিখে নিতে পারো বা নোট ডাউন করে দিতে পারো। তাহলে আমরা কি এখান থেকে জানলাম যে কাজের ভিত্তিতে জননতন্ত্র অঙ্গগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, অপর দিকে হচ্ছে কি সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। প্রাইমারি বা মুখ্য জননাঙ্গে আমরা কি এখন চলে আসলাম যে ধারণা নেব এখন, অর্থাৎ যে অঙ্গ গ্যামিট বা জননকোষ উৎপাদনের মাধ্যমে জননের মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ বা গোনাড বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে কি গোনাড। বাংলাটা মুখস্থ করে নিবা, ইংলিশটাও স্পেলিংটা মুখস্থ করে নিবা, GONAD, গোনাড বলা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে এমসিকিউতে তোমার পুরা সংজ্ঞাটা উঠাই দিল, দিয়ে বলবে নিচের কোনটি সঠিক, বা সিকিউতে শর্ট কোশ্চেনে এভাবে উঠাই দিবে যে গোনাড বা মুখ্য জননাঙ্গ বা প্রাইমারি জননাঙ্গ কাকে বলে, অর্থাৎ যে অঙ্গ গ্যামেট বা জননকোষ উৎপাদনের মাধ্যমে জননের মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, বা একে বলা হয় গোনাড, গয় করে গো, নয় করে না ড। এটা শুদ্ধভাবে মুখস্থ করে নিবা। পুরুষের শুক্রাণু উৎপাদক অঙ্গ শুক্রাশয় হচ্ছে প্রাইমারি জননাঙ্গ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট, যে পুরুষের শুক্রাণু উৎপাদকের অঙ্গ শুক্রাশয়, যা প্রাইমারি জননাঙ্গ। তো এই পার্টটা তোমার কি সুন্দরভাবে তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। যে বলে দিতে পারে যে পুরুষের প্রাইমারি জননাঙ্গর মুখ্য উপাদান কোনগুলো, শুক্রাশয়, যা থেকে শুক্রাণু উৎপাদন হয়। এটি বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে 60 থেকে 65 বছর পর্যন্ত সক্রিয় থাকে। তাহলে কত থেকে কত বছর পর্যন্ত সক্রিয় থাকে, 60 থেকে 65 বছর পর্যন্ত কি হয়ে থাকে, সক্রিয় থাকে, নিষ্ক্রিয় কিন্তু থাকে না, সক্রিয় থাকে। তো সুন্দরভাবে কি এই পার্টটা স্টার চিহ্ন দিয়ে দিবা। অন্যদিকে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদক অঙ্গ ডিম্বাশয় হচ্ছে প্রাইমারি জননাঙ্গ। তাহলে ছেলেদের হচ্ছে শুক্রাশয়, মেয়েদের হচ্ছে ডিম্বাশয়। ছেলেদের প্রাইমারি জননাঙ্গের নাম হচ্ছে শুক্রাশয়, মেয়েদের প্রাইমারি জননাঙ্গের নাম হচ্ছে কি ডিম্বাশয়। তো এতটুকু তোমার কি পড়ে নিতে হবে, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা বইটা ভাইয়াপুরা সুন্দরভাবে দাগাই নাও, দাগাই নিলে তোমরা রিভিশন দিতে তোমার সমস্যা হবে না। তারপর বলছে এটি বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে 45 থেকে 50 বছর পর্যন্ত সক্রিয় থাকে। তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 45 থেকে 50 বছর পর্যন্ত সক্রিয় থাকে, এবং ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 60 থেকে 65 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়লাম যে মানুষ হচ্ছে একলিঙ্গ প্রাণী, তারপরে এখানে হচ্ছে কতগুলো মুখ্য জনক আছে এবং তোমার হচ্ছে কি আনুষঙ্গিক জনক আছে। তো কাজের ভিত্তিতে জননতন্ত্রের অঙ্গগুলোকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর বলছে কি মুখ্য প্রাইমারি বা মুখ্য জনকে চলে আসলাম। তো এর সংজ্ঞাটা পড়ে নিবা শর্ট কোশ্চেনের জন্য, এবং এখান থেকে এতটুকু পড়ে নিবা যে প্রাইমারি জনকের আরেকটা নাম হচ্ছে মুখ্য জননাঙ্গ, বা একে বলা হয় গোনাড। এবং অপর দিকে তোমার হচ্ছে কি মানে হচ্ছে একে মানে পুরুষের শুক্রাণু উৎপাদক অঙ্গ হচ্ছে শুক্রাশয়, এবং স্ত্রীদের প্রাইমারি জননাঙ্গ হচ্ছে কি ডিম্বাশয়। এবং বয়ঃসন্ধি কাল থেকে মানে বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে এটা পুরুষের সক্রিয় অবস্থায় থাকতে পারে কত, 60 থেকে 65 বছর থাকতে পারে। অপর দিকে স্ত্রী দিয়ে থাকতে পারে কি 45 থেকে 50 বছর পর্যন্ত থাকতে পারে। তো এখান থেকে এতটুকু বুঝতে নিবা। তারপর আমরা কি নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট হচ্ছে কি সেকেন্ডারি বা গৌণ এবং আনুষঙ্গিক জননাঙ্গ। তো এখন সেকেন্ডারি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বলছে প্রাইমারি জননাঙ্গের সাথে সম্পর্কিত এবং জননের সহায়ক অঙ্গগুলোকে একত্রে সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু তোমার মুখস্থ করতে হবে, সিকিউর জন্য মুখস্থ করতে হবে যে সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ কাকে বলে, অর্থাৎ প্রাইমারি জননাঙ্গের সাথে সম্পর্কিত জননের সহায়ক অঙ্গগুলোকে হচ্ছে কি সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। তো সিকিউর জন্য তোমার কি করতে হবে, এটা সিকিউর জন্য তোমার কি সুন্দরভাবে কি করবা পড়ে নিবা, ঠিক আছে। আর বইয়ে দাগায় নাও, এই তোমার এরি মার্কিং হয়ে যাবে এবং
বুঝতে পারবা যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে বুঝতে পারবা যে কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমার এক্স্যাক্টলি পড়তে হবে। এগুলো জনন কোষের সঞ্চয় পুনরাবৃত্তি, কি বলছে এখানে, এগুলো তোমার জনন কোষের সঞ্চয় পুনরাবৃত্তি, জনন কোষের সঞ্চয় পুনরাবৃত্তি, বহির্গমন, অগ্রগমন, যৌন মিলনের নিষেক, তারপর হচ্ছে কি নিষিক্ত জনন কোষের বৃদ্ধি বিকাশ প্রভৃতি কাজের সম্পর্কিত হয়। ঠিক আছে, তো পুরুষের আনুষঙ্গিক জনন অঙ্গগুলো হচ্ছে কি এপিডার্মিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, ইউরেথার এবং পেনিস বা লিঙ্গ হতে পারে। তো এই পার্টটা তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে, এই পার্টটা তোমার এক্স্যাক্টলি তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে, ট্রু ফলসের জন্য আসতে পারে। তাই আসবে যে পুরুষের আনুষঙ্গিক জনন অঙ্গগুলো নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়। তো সুন্দরভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো আমরা আরেকবার পড়ে নিই চলো। একটা হচ্ছে কি এপিডার্মিস, এপিডার্মিস বলা হয়, তারপর হচ্ছে কি ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, তারপর হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি। তো গ্রন্থি দুই প্রকার, ঠিক আছে, পুরুষের দুই প্রকার গ্রন্থি থাকে, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, একটা কাউপার বা বাল্পো ইউরেথার গ্রন্থি থাকতে পারে। ঠিক আছে, তো এই দুটো পড়তে হবে। তারপর হচ্ছে ইউরেথার থাকে এবং সেখানে পেনিস থাকতে পারে বা লিঙ্গ বা শিশ্ন থাকতে পারে। তো এটা ট্রু ফলসের জন্য অথবা এমসিকিউর জন্য তোমাকে পরিণত হবে। পুরুষের আনুষঙ্গিক জননাঙ্গ নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম কি স্ত্রীলোকের আনুষঙ্গিক জননাঙ্গগুলো হচ্ছে কি ফেলোপিয়ান টিউব হতে পারে। তো এটাও ট্রু ফলসের জন্য বা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি নয়। মেডিকেলি এইভাবে তোমার আসবে যে ফেলোপিয়ান টিউব, জরায়ু, পার্থলিন গ্রন্থি, তারপর হচ্ছে কি ভ্যাজাইনা বা জনির একটা অপর নাম হচ্ছে কি ভ্যাজাইনা, ক্লাইটোরিস এবং কি আছে ভঙ্গুর, ভেস্টিবিউল, লোবিউল মেজর, লোবিউল মাইনার, সার্ভিক্স এবং কি স্তন গ্রন্থি। তো সুন্দরভাবে কি এগুলো তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে, এগুলো অবশ্যই তোমার মুখস্থ করতে হবে, না হলে এমসিকিউতে ভালো করবা না। অর্থাৎ এডমিশনের জন্য আবার তোমার হচ্ছে কি মেইন পরীক্ষার জন্য তোমার হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট, ট্রু ফলসের জন্য আসতে পারে বা এভাবে আসতে পারে। যখন তোমরা ব্যাসে তোমার পরীক্ষা দিবা তখন এই কোশ্চেনগুলো তোমার পাবা, যে পুরুষের আনুষঙ্গিক জননাঙ্গ কোনগুলো হতে পারে, কোনগুলো নয়, স্ত্রীলোকের আনুষঙ্গিক জননাঙ্গ কোনগুলো হতে পারে, কোনগুলো নয়। তো সুন্দরভাবে এতটুকু কি পড়ে নিতে হবে। আর তো আমরা এই পার্টটা থেকে আমরা এতটুকুই পড়লাম যে পুরুষের প্রজননতন্ত্র দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। প্রাইমারি মুখ্য জননাঙ্গ থেকে আমরা পড়লাম, যতটুকু দাগাই দিচ্ছি ততটুকু ভাইয়ের সঙ্গে দাগাই নিবা। তারপর হচ্ছে কি সেকেন্ডারি বা গৌণ আনুষঙ্গিক জননাঙ্গ কোনগুলো হতে পারে, কোনগুলো হবে না। তো সুন্দরভাবে ট্রু ফলসের জন্য আসতে পারে বা এমসিকিউর জন্য আসতে পারে। তো সুন্দরভাবে কি করবা, পড়ে নিবা। তারপর আমরা কি মূল টপিকে চলে আসলাম, যে পুরুষ প্রজনন তন্ত্রে আমরা চলে আসলাম। ঠিক আছে, তো পুরুষ প্রজনন তন্ত্র আমরা এখন কি সুন্দরভাবে পড়ে নিব। অর্থাৎ যে তন্ত্র শুক্রাণু উৎপাদন, সঞ্চয়, শুক্রাণু পরিবহন করে, স্ত্রী দেহের জননালীতে স্থানান্তর করে, তাকে বলা হয় পুংজনন তন্ত্র। তাহলে এটা তোমার কি মুখস্থ করতে হবে, সিকিউর জন্য মুখস্থ করতে হবে। সিকিউতে আসতে পারে যে পুংজনন তন্ত্র কাকে বলে। তো সিকিউর জন্য অবশ্যই তোমার কি প্রিপারেশন নিতে হবে। সিকিউর জন্য তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি আগের বোর্ড কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করো তাহলে অবশ্যই তোমার হচ্ছে কি এই কোশ্চেনগুলো তোমরা পাবাই, যে পুং জননতন্ত্র অংশ কয়টা, জননতন্ত্রের কয় ভাগে ভাগ করা যায় বা কাকে বলে, এভাবে আসতে পারে। তাহলে কি বলছে এখানে, শুক্রাণু উৎপাদন করে থাকে, অর্থাৎ এই যে পুং জননতন্ত্রটা শুক্রাণু উৎপাদন করে থাকে, সেটাকে সঞ্চয় করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ন্ত্রণ করে এবং সেটাকে পরিবহন করতে সাহায্য করে থাকে। অর্থাৎ এটা এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর আমরা চলে আসলাম কি শুক্রাশয় হচ্ছে কি মুখ্য জননাঙ্গ বা বাকি আনুষঙ্গিক অংশগুলো হচ্ছে কি আনুষঙ্গিক। তাহলে পুরুষের মুখ্য জননাঙ্গ হচ্ছে কি শুক্রাশয়, যেখানে শুক্রাশয় অবস্থান করে থাকে এবং বাকি অঙ্গগুলো হচ্ছে কি আনুষঙ্গিক হতে পারে। ঠিক আছে, তো এখান থেকে এতটুকু মুক্ত করতে হবে। তারপর আমরা চলে আসলাম যে পুরুষ জননতন্ত্রের নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত, যেমন শুক্রাশয় হতে পারে। ঠিক আছে, তো শুক্রাশয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যে একজোড়া ডিম্বকার শুক্রাশয় বা অন্ডথলি বা স্ক্রোটাম নামক একটি থলির ভিতরে আবদ্ধ এবং তোমার হচ্ছে কি শুক্র রজ্জু দিয়ে লাগানো অবস্থিত দুই পায়ে উরুসন্ধিতে উপাঙ্গের মতো ঝুলে থাকে। অর্থাৎ এই শুক্রাশয়টা তোমার হচ্ছে কি কিসের মতো দেখতে, অন্ডথলি বা স্ক্রোটামের মধ্যে কি ঝোলা থাকে। তো এটা হচ্ছে ছেলেদের হচ্ছে কি অন্ডথলি, যেটা তোমার পুরুষ প্রজননতন্ত্রের একটা নিচে অবস্থান করে থাকে। এই পুরা পাটটা, অর্থাৎ দেখো এই যে এই পুরা পাটটা, এই পুরা পাটটার একটা আবৃত থাকে থাকে, তাকে বলা হয় অন্ডথলি বলা হয়। ঠিক আছে, তো এই পুরা পাটটাকে বলা হয় অন্ডথলি, এই যে পুরা পাটটাকে বলা হয় অন্ডথলি, সেটা অবস্থান করে থাকে। তো আমরা আমরা কি পড়বো, আস্তে আস্তে পড়বো, তোমরা সুন্দরভাবে কি এইটা মুখস্থ করবা, যে এক জোড়া ডিম্বাশয় কয় জোড়া থাকে, দুইটি থাকে, অর্থাৎ বা এক জোড়া থাকতে পারে, যে এক জোড়া ডিম্বাশয় শুক্রাশয় অন্ডথলি বা স্ক্রোটাম, সেটা থলি আকারে পুরুষের প্রজননতন্ত্রের নিচে অবস্থান করে থাকে এবং সেটা কি দুইটা মিলে গঠিত। এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে। তারপর বলছে এখানে কি বলছে, স্ক্রোটামের ভিতরে শুক্রাশয় পাশাপাশি অবস্থান করে থাকে, সেটা কয়টা থাকে, সেটা দুইটা থাকে। বাম দিকে স্ক্রোটাম বড়, কিছুটা ঝোলা হতে পারে। তাহলে বাম দিকে
স্কোটাম বড় এবং কি ঝোলা থাকতে পারে। এখান থেকে এতটুকু দাগাই নিবা। ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় উদরের পেলভিক গহ্বরে বিকশিত হয়। তাহলে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় কোথায় বিকশিত হতে পারে? পেলভিক গহ্বরে বিকশিত হতে পারে। তো এখান থেকে এতটুকু মুস্তকে নিবা। কিন্তু শিশু জন্মের সময় এগুলো উদর গহ্বর থেকে বেরিয়ে স্কোটামে অবস্থান করে নাই। তাহলে এখান থেকে তোমার পড়তে হবে যে অন্ডথলি বা স্কোটাম নামক থলি বিশেষ অবস্থান করে থাকে এবং সেখানে তোমার এক জোড়া থাকে, অর্থাৎ দুইটি তোমার হচ্ছে কি শুক্রাশয় লাগে। সেখানে বাম দিকে স্কোটাম বড় কিছুটা ঝোলা এবং ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় কোথায় অবস্থান করে থাকে? পেলভিকে অবস্থান করে থাকে। তারপর এখানে বলছে কি দেখো, অর্থাৎ শুক্রাশয়কে বহিঃ উদরীয় অঙ্গ বলে, কারণ এতে স্বাভাবিক দেহের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের কম। এটা কিন্তু কম, বেশি না। অর্থাৎ আমার দেহের তাপমাত্রা যদি তোমার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে ওই জায়গায় শুক্রাশয় অবস্থান হবে তোমার কি 35 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 33 আসবে। তো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে তোমার কি কম থাকবে, অর্থাৎ কি দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে। তো এখান থেকে এতটুকু পড়তে হবে। এটা কিন্তু তোমার কি মেইন এক্সামগুলো তোমার ভর্তি পরীক্ষা তোমার চলে আসছিল যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুক্রাণু নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, সেটা বেশি না কম? অবশ্যই কি কম হবে। দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি বেশি, কম হবে না। কম মানে বেশি হবে না, কম হবে। প্রত্যেক শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া, তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক আবরণে আবৃত। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে শুক্রাশয় কোন আবরণে আবৃত থাকে? আর টিউনিকা অ্যালবুজিনিয়া দ্বারা আবৃত থাকে। এটা হচ্ছে কি 10 স্টার ইম্পর্টেন্ট। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা পড়ে নেই যে ফুসফুসের পদের নাম হচ্ছে কি প্লুরা, তারপর হচ্ছে কি অ্যালভেলাসের পদের নাম হচ্ছে কি ট্রাবিকুলি, হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, অস্থিকে বলা হয় পেরিওস্টিয়াম এবং তরুণস্থিকে বলা হয় তরুণস্থি, তোমার পদ্মার নামকে বলা হয় পেরিকার্ডিয়াম বলা হয়। তেমনইভাবে শুক্রাশয় আবরণে আবৃত থাকে, যেটা পদ্মার নাম হচ্ছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। তো এখান থেকে তোমার পড়তে হবে। তারপর এখানে বলছে যে লম্বা প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার এবং ওজন বিশিষ্ট হচ্ছে কি 10 থেকে 12 গ্রাম হতে পারে। তো এই লম্বাটা তোমাকে পড়তে হবে, ওজনটা তোমাকে পড়তে হবে। মেইন এক্সামের জন্য পড়তে হবে, এডমিশন যতটা ইম্পর্টেন্ট না। মেইন এক্সাম যেহেতু তোমরা দিবা, সুন্দরভাবে কি এটা অবশ্যই পড়তে হবে যে এর লম্বা হচ্ছে কি 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা এবং 10 থেকে 12 গ্রাম কি ওজন বিশিষ্ট হতে পারে। তারপর এখানে চলে আসলাম যে প্রত্যেক শুক্রাশয়ের ভিতরে তোমার হচ্ছে কি 100টি সূক্ষ্ম বা পেঁচানো সেমিনিফ্রাস নালিকা থাকে। তাহলে তোমার এখানে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন ওভারঅল তোমার মেইন এক্সামে চলেই আসছিল, বোর্ড কোশ্চেনে কোনো বোর্ড কোশ্চেনে চলে আসছিল। তোমার অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পারবা যে সেমিনিফ্রাস নালিকায় কয়টি সূক্ষ্ম পেঁচানো নালী থাকে? 1000টি সূক্ষ্ম পেঁচানো নালী থাকতে পারে। এগুলো ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ ডুবানো থাকে। তাহলে এই যে সেমিনিফ্রাস নালিকা কোন কোষ দিয়ে ডুবানো থাকে? লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে লাগানো থাকতে পারে। তো এই পার্টটা তোমরা কি সুন্দরভাবে কি পড়ে নিবা। তারপর আমরা চলে আসলাম যে সেমিনিফ্রাস নালিকা কতগুলো সংগ্রাহক নালিকা উন্মুক্ত হয়ে একটি জালিকা গঠন সৃষ্টি করে, একে রেটিটেস্টিস বলা হয়। তাহলে এইখান থেকে এতটুকু তোমার কি করে নিবা? ভুল চিহ্ন দিবা যেন যদি কোনো কোশ্চেনে আসে যে তোমার রেটিটেস্টিস পুরুষের প্রজননতন্ত্রের সম্পর্কযুক্ত না স্ত্রী দেহে, অবশ্যই কি পুরুষ প্রজননতন্ত্রে সম্পর্কিত হতে পারে, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর বলছে রেটিটেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6টি মিলিমিটার লম্বা সংগ্রহ নালিকা সৃষ্টি হয়। প্রত্যেক শুক্রাশয়ে শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ হয়ে এপিডার্মিসে মিলিত হয়। তাহলে কোথায় মিলিত হয়? এপিডার্মিসে মিলিত হয়, এটা ইম্পর্টেন্ট। তো এটা এপিডার্মিসে মিলিত হতে পারে। সেখানে কয়টা থাকতে পারে? সেখানে তোমার কত মিলিমিটার লম্বা থাকতে পারে? অর্থাৎ প্রায় 20টি থাকে এবং সেটা তোমার কি মিলিমিটার হচ্ছে তোমার কি 4 থেকে 6 মিলিমিটার সংগ্রহ নালিকা সেটা লম্বা অবস্থান করে থাকে। তাহলে এখানে আমার কি পাইলাম? ইন্টারস্টিশিয়াল কোষ পাইলাম, তারপরে সেমিনিফ্রাস নালিকা পাইলাম এবং সেখানে 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রহ নালিকা থাকে, যেটা মিলিত হয় এপিডার্মিসে। তারপর বলছে কি এখানে সংগ্রহ নালিকাগুলো ভাষা ইফারেন্সিয়ালস বলা হয়। তাহলে সংগ্রহ নালিকাগুলোকে কি বলা হয়? ভাষা ইফারেন্স বলা হয়। তাহলে তোমার যদি শর্ট কোশ্চেন যদি আসে যে ভাষা ইফারেন্স কাকে বলে, তাহলে এখান থেকে পড়ে দিবা যে রেটিটেস্টিসের মধ্যে অবস্থিত 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রহ নালী সৃষ্টি হয়। প্রত্যেক শুক্রাশয় শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে এপিডার্মিসে মিলিত হয়। এই এপিডার্মিসের সংগ্রহ নালিকাগুলোকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া বলা হয়। ঠিক আছে? তো এখান থেকে এটা সিকিউর জন্য মুখস্থ করবা, শর্ট কোশ্চেনের জন্য এবং এমসিকিউর জন্য এটা আসতে পারে যে সংগ্রহ নালিকাগুলোকে কি বলা হয়? ভাষা ইফারেন্সিয়াল বলা হয়। তো এই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে শুক্রাশয় সেটা অন্ডথলি বা স্ক্রোটামের মধ্যে অবস্থান করে থাকে। ঠিক আছে? তারপর এতটুকু সম্পর্কে আমরা জানলাম যে তোমার কি বাম দিকে স্ক্রোটাম বড় কিছুটা ঝোলা থাকে এবং সেটা পেলভিক গহ্বরে আবৃত থাকে ভ্রূণীয় বিকাশ অবস্থান সময়, এবং সেখানে কি দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে এবং সেখানে তোমার কি টিউনিকা অ্যালবুজিনিয়া শুক্রাশয় আবরণ দিয়ে আবৃত থাকে। লম্বা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার এবং
ওজন বিশিষ্ট হচ্ছে কি 10 থেকে 12 গ্রাম। এখানে হচ্ছে তোমার হচ্ছে কি 100টি সূক্ষ্ম পেঁচানো সেমিনিফ্লাস নালিকা থাকে এবং ইন্টারস্টেশিয়াল কোষ বা লেটি কোষ দ্বারা সেটা কি ডুবানো থাকে এবং সেখানে রেটি টেস্টিস অবস্থান করে থাকে এবং 20টির মতো 4 থেকে 6 মিলিমিটার লম্বা সগক নালিকা থাকে যেটা এপিডার্মিস আবৃত। এই এপিডার্মিস নালিকাগুলো ভাসা ইফারেন্সিয়াল বলা হয়। তো এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। এই চিত্রটা তোমার আছে কি ম্যাক্সিমাম তোমার লাগে না। তো যদি সিকিউতে লাগে তো আমি ওয়ান শট যখন ক্লাস নেব তখন সুন্দরভাবে কি দাগাই দেবো যে কোন চিত্রটা তোমার এমসিকিউর জন্য, সিকিউর জন্য, এমসিকিউর জন্য আসতে পারে, আবার সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে দাগাই নিবে। তো সুন্দরভাবে তোমরা কি আগে পড়ে নাও, আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি, এমসিকিউ এরিয়া মার্কিং করি। তো সুন্দরভাবে আমরা আবার আমরা কি স্মার্ট বোর্ডে আমরা সুন্দরভাবে ধরে ধরে পড়ে নেব। তো আমরা কাজে চলে আসি। তো কাজ এখানে কি বলছে দেখো, কাজ এখানে এতটুকুই বলছে যে শুক্রাশয় উৎপাদন করা শুক্রাশয়ের প্রধান কাজ, শুক্রাণু উৎপাদন করা শুক্রাশয়ের প্রধান কাজ। তাহলে পুরুষের প্রধান জননাঙ্গ হচ্ছে কি শুক্রাশয়, শুক্রাশয়ে থেকে শুক্রাণু উৎপাদন করে থাকে। তাহলে শুক্রাণু উৎপাদন করা শুক্রাণু উৎপাদন করা শুক্রাশয়ের কাজ। তো এখান থেকে এতটুকু কি মুখস্থ করতে হবে তোমাকে এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপর বলছে সেমিনিফ্লাস নালিকা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু উৎপাদন করে। তাহলে এই যে তোমার হচ্ছে কি সেমিনিফ্লাস নালিকা আমরা পড়লাম না, কয়টি থাকে? 1000টি থাকে। এই যে এখানে পড়লাম যে সেমিনিফ্লাস নালিকা তার সংখ্যা হচ্ছে কি 1000টি। সেটা হচ্ছে আবার কি কোন প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু উৎপাদন করে থাকে? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া তোমার হচ্ছে কি শুক্রাণু উৎপাদন করে থাকে। তো এটা তোমার হচ্ছে কি অনেক অনেক কিন্তু ইম্পর্টেন্ট, 5 স্টার আমি দিয়ে দিলাম। তো সুন্দরভাবে কি এটা দেখাই নিবা কোন প্রক্রিয়া শুক্রাণু উৎপাদন করে থাকে? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া কি শুক্রাণু উৎপাদন করে থাকে। শুক্রাণু কোথায় থেকে উৎপাদন হয়? শুক্রাণু শুক্রাশয়ে থেকে উৎপাদন হতে পারে। কয়টি নালিকা থাকে? 1000টি নালিকা থাকে। তো সুন্দরভাবে পড়ে নিবা। শুক্রাশয় লেডি কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন কি হয়? শুক্রাশয় লেডি কোষ থেকে তোমার দেখো দেখি শুক্রাশয় লেডি কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন কি হয় থাকে? ক্ষরণ হতে পারে। তাহলে পুরুষের হরমোন খরিত হয়, সেটার নাম হচ্ছে কি টেস্টোস্টেরন হরমোন। কোথা থেকে খরিত হতে পারে? লেডিক কোষ থেকে হতে পারে শুক্রাশয়, অর্থাৎ লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। যদি কোশ্চেন যদি তোমাদের আসে যে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোথা থেকে? শুক্রাশয়ের মধ্যে অবস্থিত যে কোষ থাকে সেই কোষের নাম হচ্ছে লেডিক কোষ, সেই লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500 শুক্রাণু উৎপাদন করে থাকে। অর্থাৎ পুরুষ দেহের 1500 শুক্রাণু উৎপাদন হয় প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে 1500 শুক্রাণু উৎপাদন হতে পারে। তাহলে এটা তোমার কি মুখস্থ করতে হবে, তোমার ট্রু ফলসের জন্য মুখস্থ করতে হবে, এডমিশনের জন্য মুখস্থ করতে হবে, আবার তোমার মেইন এক্সামের জন্য মুখস্থ করতে হবে। তো সুন্দরভাবে কি করবা? মুখস্থ করে নিবা। তাহলে আমরা এই অংশ থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে শুক্রাণু উৎপাদন করা শুক্রাশয়ের কাজ এবং সেমিনিফ্লাস নালিকা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু উৎপাদন হয় এবং এই যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয় সেটা শুক্রাশয় লেডিক কোষ থেকে এবং মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে কি 1500টি শুক্রাণু উৎপাদন হতে পারে। তো এই পার্টটা থেকে আমরা এতটুকু পড়লাম ওভারঅল। তো এই পার্টটা হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে দাগায় নিবা, সুন্দরভাবে নোট ডাউন করে নিবা এবং ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নিবা। তারপর আমরা নেক্সট পেজে চলে আসলাম। তো নেক্সট পেজে চলে যাওয়ার আগে আমরা চিত্রটা সুন্দরভাবে আমরা কি পড়ে নিই। এটা হচ্ছে পুরুষের প্রজননতন্ত্র। সেখানে তোমার হচ্ছে কি এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে মূত্রথলি, তারপর এখানে কি এটা হচ্ছে মলাশয়, ঠিক আছে। তারপর এটা সেমিনিফ্লাস ভেসিকল, প্রোস্টেট গ্রন্থি, এখানে গ্রন্থি হচ্ছে এটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, তারপর কাউফার গ্রন্থি বা বাল্ব ইউরেথার গ্রন্থি আমরা নেক্সট পার্ট আমরা পড়বো। তারপর হচ্ছে পায়ু, যেখানে তোমার হচ্ছে কি বজ্রপদার্থ নিষ্কাশিত হতে পারে। তারপর কি এটা হচ্ছে ভাস ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে অর্থাৎ কি এখানে একটা নালী থাকে যেটা থেকে তোমার এটা হচ্ছে তোমার শুক্রাশয়, সেখান থেকে শুক্রাণু উৎপাদন হয়, সেখান থেকে তোমার কি ভাস ডিফারেন্সিয়াল নালীর মাধ্যমে শুক্রাণু কি বাইরে বের হয়ে যেতে পারে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে কি স্ক্রোটাম, অর্থাৎ যেটা আমরা থলি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এপিডার্মিস, রেশন জনন গ্রন্থি, অর্থাৎ রেশন জনন গ্রন্থি হচ্ছে কি এটা। তারপর হচ্ছে কি পেনিস বা পিপিউলস, অর্থাৎ এই যে তোমার ছেলেদের বা পুরুষাঙ্গের মধ্যে এটা এই পার্টটাকে বলা হয় পিপুলস বলা হয় এবং সেটা হচ্ছে পেনিস এবং ইউরেথ্রা এবং কি পিউবিক গ্রন্থি। তো এসব সম্পর্কে আমরা কি সুন্দরভাবে নেক্সট পার্টে আমরা কি আলোচনা করবো, অনেক অনেক আলোচনা করবো। তো তোমাদের কি অত পেন নেওয়ার দরকার নাই, ভাইয়া সুন্দরভাবে কি পড়াই দিবি। তারপর আমরা নেক্সট পার্টে আমরা চলে আসি যে এপিডার্মিসে আমরা এখন চলে আসবো, ঠিক আছে। অর্থাৎ এপিডার্মিসে আমরা কি চলে আসবো। এপিডার্মিসে তোমার সেই ইংলিশ টার্মটা মুখস্থ করে নিবা। তো এপিডার্মিসে চলে আসার আগে আমরা সুন্দরভাবে কি ওইটা আমরা কি একটু উপরে উঠাই নিই। এপিডার্মিসে আমরা চলে আসার পর এখানে বলছে যে প্রত্যেক শুক্রাশয় ভাসা ইফেন্সিয়াল একত্রে মিলিত হয় 4 থেকে 6 মিটার লম্বা অন্তত পেঁচানো এপিডার্মিসে গঠন করে। আমরা ওই তোমার আগের পার্টে আমরা পড়ে আসলাম যে তোমার হচ্ছে কি এপিডার্মিসের সংখ্যা কতটি হতে পারে? 4 থেকে 6 মিটার হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু পড়ে নিবা যে এপিডার্মিসে পেঁচানো এপিডার্মিসের সংখ্যা কয়টি বা কত মিটার লম্বা হতে পারে, অর্থাৎ 4 থেকে 6 মিলিমিটার লম্বা হতে পারে। এখানে কিন্তু মিলিমিটার না, আমি ভুল বললাম। তো এখানে মিটার হবে, অর্থাৎ 4 থেকে 6 মিটার হবে। আর এখানে এই পার্টে আমরা পড়লাম কি 4 থেকে
6, কথা বললাম 4 থেকে 6 মিলিমিটার, এখানে মিলিমিটার ছিল আর এখানে কি ছিল, মিটার ছিল, তো দুইটায় ডিফারেন্স পার্ট, ঠিক আছে। তারপর এখান থেকে এতটুকু পড়ে নিবা যে তোমার হচ্ছে কি মানে এপিডার্মিসের 3টি অংশ বিভক্ত। তাহলে তোমার কোশ্চেন যদি এমসিকিউতে চলে আসে যে এপিডার্মিসের অংশ কয়টি, এপিডার্মিসের অংশ হচ্ছে কি 3টি, একটা হচ্ছে মস্তক বা ক্যাপুট এপিডার্মিস, একটা হচ্ছে দেহ বা মধ্য এপিডার্মিস, আর একটা হচ্ছে কি লেস বা কর্ডা এপিডার্মিস। তো এই যে তোমার হচ্ছে কি হেডলাইনগুলো তোমার মুখস্থ করতে হবে, এই যে তোমার হেডলাইনগুলো তোমার হচ্ছে কি সুন্দরভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে, যে বলবে যে তোমার সেই এপিডার্মিসের অংশ যে 3টি সেটা নিচের কোনটির ক্ষেত্রে সঠিক হতে পারে, নিচের কোনটি বা নিচের কোনটি নয়। যদি ট্রু ফলসে আসে, যদি ভুল দেয় তাহলে 3টা সঠিক দেবে, একটা যে কোনো ভুল দেবে, তো ওইটা দাগাই দিতে হবে। আর যদি বলে ট্রু ফলসে তাহলে তোমার 3টা মুখস্থ করতে হবে হেডলাইনটা বিশেষ করে, আর বাকিগুলো হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, তো সুন্দরভাবে পড়ে দিচ্ছি, এমনিতে পড়ে দিচ্ছি রিডিং। তো মস্তকে চলে আসি, এটি সেমিনিপ্লাস নালিকার সাথে যুক্ত হয়। আমরা পড়ে আসলাম না যে সেমিনিপ্লাস নালিকার সংখ্যা কয়টি, সেমিনিপ্লাস নালিকার সংখ্যা হচ্ছে কি 1000টি থাকতে পারে। সেই সেমিনিপ্লাস নালিকা থেকে শুক্রাশয় থেকে যে শুক্রাণু উৎপাদন হয় সেটা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া উৎপাদন হতে পারে। তারপর সেখানে আমরা জানলাম যে এপিডার্মিস, জানলাম যে এপিডার্মিসের তোমার মস্তকে তোমার সেমিনিপ্লাস নালিকা অবস্থান করে থাকে। দেহ বা মধ্য এপিডার্মিসে চলে আসলাম, এটি এপিডার্মিসের মাঝের অংশ। তাহলে এপিডার্মিসের মাঝের অংশকে বলা হয় দেহ বা মধ্য এপিডার্মিস বলা হয়। এমনিতে রিডিং দিলে হয়ে যাবে লেস বা কর্ডা এপিডার্মিসে চলে আসলাম, বা এটি শুক্রনালী, এটি শুক্রনালীর সাথে যুক্ত থাকে। তাহলে তোমার যদি যদি তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিভিন্ন যদি তোমার প্রতিযোগিতামূলক যদি কোশ্চেন যদি আসে এক্সামে, তাহলে তোমার এভাবে কোশ্চেন আসতে পারে যে এপিডার্মিসের কোন অংশে শুক্রনালী বা শুক্রনালী সাথে যুক্ত হয়, অর্থাৎ লেস বা কর্ডা এপিডার্মিসের মাধ্যমে যুক্ত হতে পারে। বাকিটা অত ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট, তো হেডলাইনটা এখান থেকে অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কাজে চলে আসলাম, অর্থাৎ এপিডার্মিসে কতগুলো কাজ করে থাকে। এপিডার্মিস শুক্রাণুর ভেতর থেকে তরল এবং কঠিন অসার পদার্থ আলাদা করে শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়। তাহলে তোমার হচ্ছে কি শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায় কোনটা, এপিডার্মিস। সেটা কি করে থাকে, তরল এবং কঠিন অবস্থান করে থাকে, বাড়ায় এবং কি পুষ্টি পদার্থ ক্ষরণ করে সেগুলিকে সতেজ রাখে। মেডিকেল কোশ্চেন তোমাদের চলে আসছিল যে পুষ্টি পদার্থ ক্ষরণ করে কোনটা, এপিডার্মিস কাজ করে থাকে, ঠিক আছে না, অর্থাৎ এটা সতেজ রাখে। তারপর হচ্ছে কি শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায় এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে এগুলোকে সতেজ রাখতে সাহায্য করে থাকে। তারপর আমরা 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 কি নেক্সট পার্টে চলে আসলাম, ভাষা ডিফারেন্স বা শুক্রনালী। তাহলে শুক্রনালী অপর নাম কি, ভাষা ডিফারেন্স। তাহলে শুক্রনালী অপর নাম কি হবে ভাইয়া, পুরা ভাষা ডিফারেন্স হবে। তো ভাষা ডিফারেন্স এখান থেকে এতটুকু তোমার কি মুখস্থ করে নিবা। প্রত্যেক এপিডার্মিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড় গহ্বর ও মোটা প্রাচীর বিশিষ্ট একটি ভাষা ডিফারেন্সে উন্মুক্ত থাকে। তাহলে এখানে ভাষা ডিফারেন্সে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে লম্বা কত সেন্টিমিটার হতে পারে, ভাষা ডিফারেন্সে তোমার হচ্ছে লম্বা হতে পারে তোমার হচ্ছে কি 40 থেকে 50টি তোমার হচ্ছে কি ভাষা ডিফারেন্স তোমার হচ্ছে কি থাকতে পারে। তাহলে এখানে যদি কোশ্চেন আসে যে ভাষা ডিফারেন্সটা কি, ভাষা ডিফারেন্সটা হচ্ছে কি তোমার হচ্ছে কি একটা পুরুষাঙ্গের প্রধান পার্ট, সেখানে তোমার হচ্ছে কি লম্বা থাকতে পারে কি 40 থেকে 50টি তোমার হচ্ছে কি সেন্টিমিটার লম্বা থাকতে পারে। তো এখান থেকে এতটুকু মুস্তকে নিবা। বড় গহ্বর ও মোটা প্রাচীর বিশিষ্ট একটি ভাষা ডিফারেন্সে উন্মুক্ত হয়। ভাষা ডিফারেন্স শ্রেণী গহ্বরে প্রবেশ করে এবং মূত্রথলির উপরে বেঁকে অবস্থান করে। মূত্রনালী অতিক্রম করার পর এম্পুলা নামক একটি মাকু আকৃতির ফোলার অংশ গঠন করে। এম্পুলার পরে সেমিনিপ্লাস নালিকা ভেসিকল যুক্ত হয়। তো এখান থেকে এতটুকু রিডিং দিবা, সকল রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে। এখান থেকে আহামরি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তাহলে এখান থেকে এই পার্টটা থেকে তোমার এতটুকু মুস্ত করতে হবে যে ভাষা ডিফারেন্সে তোমার কি লম্বা হচ্ছে তোমার কি 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, এবং ভাষা ডিফারেন্স অপর নাম হচ্ছে কি শুক্রনালী। তো এখান থেকে এতটুকু পড়লে তোমার দ্যাট উইল বি মোর দেন এনাফ। তারপর আমরা কাজে চলে আসি। কাজ এখানে বলছে তোমার কি প্রধান কাজ হচ্ছে কি সঙ্গমনের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা। তাহলে এখান থেকে তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে বা সিকিউতে কোশ্চেন আসতে পারে যে সঙ্গনের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা কার কাজ, অর্থাৎ এটা হচ্ছে কি ভাষা ডিফারেন্সের কাজ। অর্থাৎ এটা অর্থাৎ পুরুষ এবং স্ত্রী তোমার কি মানে এই যে যৌন জননের কাজে সময় শুক্রাণু দ্রুত পরিবহন করাটা হচ্ছে তোমার কি ভাষা ডিফারেন্সের কাজ বা শুক্রনালী কাজ। এখান থেকে এতটুকু পড়ে নিবা। এবং তবে কিছু সময় শুক্রাণু জমা রাখে, অর্থাৎ তবে মাঝে মাঝে কি কিছু সময় জমাও রাখতে পারে। তাহলে এখান থেকে এই দুইটা পার্ট থেকে তোমার হচ্ছে কি এইভাবে কোশ্চেন আসবে যে তোমার হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি সঙ্গমনের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করে কোনটা, ভাষা ডিফারেন্স, এবং সেটা অল্প একটু সময় ধরে রাখতেও সাহায্য করে। তো এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা চিত্রটা আমরা সুন্দরভাবে জানি যে এটা হচ্ছে তোমার পুরুষের প্রজাতন্ত্র, আমরা যেটা বললাম এটা মৃত্যুথলি, অর্থাৎ কি এই যে এখানে তোমার মূত্রটা তোমার হচ্ছে কি জমা থাকে, ঠিক আছে। এখানে আমরা অতিরিক্ত বজ্র পদার্থ আমরা কি এখানে জমা রাখি, যেটা হচ্ছে কি মূত্র থলি। তারপর ইউরেটার, এটার মাধ্যমে বাইরে বের হয়ে আসে। তারপর সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে কি এটাকে বলা হয় সেমিনাল ভেসিকল বলা হয়, ঠিক আছে। এই পার্টটাকে বলা হয় সেমিনাল ভেসিকল বলা হয়। তারপর হচ্ছে কি ভাষা ডিফারেন্স, অর্থাৎ কি এই পার্টটাকে বলা হয় ভাষা ডিফারেন্স, অর্থাৎ এই যে নালীটাকে বলা হয় ভাষা ডিফারেন্স, ঠিক আছে। অর্থাৎ এই নালীটাকে বলা হয় ভাষা ডিফারেন্স। তারপর হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, অর্থাৎ পুরুষের দুই ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, একটা বাল্বো ইউরেথার গ্রন্থি থাকতে পারে। তো এই যে পার্টটা হচ্ছে কি এটা হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি। তারপর এটা কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথার গ্রন্থি। তো কাউপার গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কি বাল্বো ইউরেথার গ্রন্থি হতে পারে। তো এই পার্টটা হচ্ছে কি
তারপর গ্রন্থি, তারপর হচ্ছে ইউরেথ্রা, অর্থাৎ এই নালীর মাধ্যমে এই যে এখান থেকে যে তোমার হচ্ছে কি মানে বজ্র পদার্থগুলো বাইরে নিষ্কাশিত হয় প্রস্রাবগুলো, তো এখানে এই নালীর মাধ্যমে বাইরে বের হয়ে আসে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি উনথামখম টিস্যু, অর্থাৎ কি এই টিস্যুর নাম হচ্ছে কি উনথামখম টিস্যু থাকতে পারে। তারপর হচ্ছে এপিডার্মিস, অর্থাৎ এই যে অন্ডথলির ভেতরে তোমার হচ্ছে কি এক ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে কি এপিডার্মিস, ঠিক আছে। তারপর হচ্ছে কি পেনিস, অর্থাৎ এই অংশটাকে বলা হয় পেনিস বলা হয়, এটা হচ্ছে শুক্রাশয়, স্ক্রোটাম, পেনিস, পিপিউলস, ছেলেদের ক্ষেত্রে তোমার থেকে থাকতে পারে, পিপিউলস থাকতে পারে এবং রেশন জনন ছিদ্র থাকতে পারে। এই ছিদ্রের মাধ্যমে অতিরিক্ত বজ্র পদার্থ বাইরে নিঃসৃত হয়। তো এই পার্টটা তোমার কি এমনিতে নাইস টু নো, এমনিতে তোমরা কি দেখে নিবা, অত তার তোমার কি সিকিউর জন্য বা মেন এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে চিত্রটা বোঝাই দিল, সমস্যা নাই, আমি আবার সুন্দরভাবে ক্লাস নিয়ে আবার নিজ হাতে আমি তোমার কি চিত্রটা ধরে ধরে তোমাদের বোঝাই দেবো, সমস্যা নেই। তো আমরা এখন কি নেক্সট পার্টে আমরা চলে আসি। তো আমরা এতটুকুই পড়লাম যে এপিডার্মিস পড়লাম, ঠিক আছে। তারপর আমরা কি ভাষা ডিফারেন্স পড়লাম। এখন আমরা চলে আসবো কি হয় সেমিনাল ভেসিকলে চলে আসবো। তো শ্রেণী গহ্বরের মূত্রথলি নিম্ন প্রান্ত বা মলাশয় মধ্যবর্তী স্থানে অবস্থিত একজোড়া লম্বাকৃতি পেশিময় থলিকা গ্রন্থিকে বলা হয় সেমিনাল ভেসিকল। তো এই পার্টটা তোমার কি সুন্দরভাবে মুখস্থ করতে হবে, এই পার্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে। কিসের জন্য মুখস্থ করতে হবে? তোমাদের মেন এক্সাম সিকিউর জন্য মুখস্থ করতে হবে যে সেমিনাল ভেসিকল কাকে বলে, অর্থাৎ শ্রেণীগহ্বরের মূত্রথলিতে নিম্ন প্রান্তে মলাশয় মধ্যবর্তী স্থানে অবস্থিত একজোড়া লম্বাকৃত পেশিময় থলিকার গ্রন্থিকে বলা হয় সেমিনাল ভেসিকল। এখান থেকে এতটুকু পড়ে নিবা, এবং এমসিকিউর জন্য ততটা হামরি ইম্পর্টেন্ট না। এটি একটি ক্ষুদ্র নালী দিয়ে শুক্রাণুর সাথে যুক্ত থাকে। তারপর কাজে আমরা চলে আসলাম যে শুক্রাণু ধারণ করার জন্য পিচ্ছিল এবং সান্দ্র সেমিনাল তরল ক্ষরণ করে 70% বীর্য বা সিমেন্স গঠন করে। তাহলে এখান থেকে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15 থেকে 16তে আসছিল যে শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল এবং সান্দ্র সেমিনাল তরল পদার্থ ক্ষরণ করে কোনটা? সেমিনাল ভেসিকল। তো এটা কিন্তু তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা সুন্দরভাবে টনটনা মুখস্থ করবা। তোমার নাম নিজের নাম তুমি ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবে না। বীর্যের প্রধান উপাদান হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল কয়েকটি ধরনের উপাদান থাকতে পারে, অর্থাৎ প্রোটিনও থাকতে পারে। এসব পদার্থ শুক্রাণুকে পুষ্টিদান করে থাকে। তাহলে এখান থেকে এতটুকু পড়া, কোনো কিছু পড়ার দরকার নাই, এখান থেকে এতটুকু পড়বা যে পিচ্ছিল এবং সান্দ্র সেমিনাল তরল ক্ষরণ করে কি সেমিনাল ভেসিকল। এখান থেকে এতটুকু পড়লে একদম হয়ে যাবে তোমার। তারপর 5 নম্বরে চলে আসলাম, ক্ষেপণ নালী চলে আসলাম। তো ক্ষেপণ নালী থেকে তোমার হেডলাইনটা জানবা যে তোমার কোন নালী হতে পারে, সেটা পুরুষ প্রজননতন্ত্রে কোনটা থাকতে পারে, ক্ষেপণ নালিকা থাকতে পারে। সেমিনাল ভেসিকুলে পড়া হচ্ছে ক্ষেপণ নালিকা। ক্ষেপণ নালিকা থেকে তোমার কিছু পড়ার নাই, জাস্ট গো ফর রিডিং। রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, তাও আমি পড়াই দিচ্ছি। যেখানে বলছে কি তোমার কি দেখো শুক্রনালী ও সেমিনাল ভেসিকুলে নালী একত্রে মিলিত হয় 19 মিলিমিটার লম্বা ও 0.3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট যে নালী গঠন করে তাকে বলা হয় ক্ষেপণ নালী। এটি প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে প্রসারিত হয় মূত্রনালী এবং কি ইউরেথার সাথে যুক্ত হয়। তো ক্ষেপণ নালী আমরা পড়ে আসলাম না, দেখো এখানে কোথায় ক্ষেপণ নালী আছে, উৎক্ষেপণ নালী এখানে আসলে দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা নেক্সট পার্টে আমরা পড়বো, নেক্সটে তোমার চিত্র দেওয়া আছে, তো ভাইয়া সুন্দরভাবে তখন বলে দিবে। তারপর আমরা চলে আসলাম কি সেমিনাল ভেসিকলের ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথায় পৌঁছে দেয়, তো দরকার নেই। তারপর আমরা 6 নম্বর পয়েন্টে চলে আসলাম যে মূত্রনালী বা ইউরেথা এটি রেচনতন্ত্রের এবং প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালী, যা 20 সেন্টিমিটার কি হচ্ছে কি লম্বা এবং শীর্ষে অবস্থিত হয়ে থাকে। এই যে রেচন নালী বা মূত্রনালী, অর্থাৎ ছেলেদের যে তোমার হচ্ছে কি রেচন নালীটা থাকে, তোমার এই যে এই পাটটা থেকে শুরু করে রেচন অর্থাৎ মূত্রথলি থেকে শুরু করে যে নালীটা বাইরে একদম উন্মুক্ত হয়, সেটা হচ্ছে লম্বা হচ্ছে তোমার হচ্ছে কি 20 সেন্টিমিটার লম্বা। তো 20 সেন্টিমিটার লম্বা এখান থেকে তোমার কি পড়ে নিতে হবে, মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। তাহলে এটি রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালী, যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা এবং শীর্ষে দেশে মুক্ত হয়। এই নালীর মাধ্যমে বীর্য বাইরে তোমার হচ্ছে কি মূত্র নিঃশেষিত হতে পারে। তারপর আমরা কি অর্থাৎ আমরা অভ্যন্তরীণ, অর্থাৎ দেখো আমরা পুরুষের প্রজননতন্ত্রে আমরা কি অভ্যন্তরীণ পার্টগুলো আমরা কি পড়ে নিলাম। তো এখানে অভ্যন্তরীণ পার্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কি দেখো, তো আমরা চলতো আবার রিভিশন দিই। এখানে অভ্যন্তরীণ পার্টগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তোমার কি একটা মুখ্য দেওয়া আছে, একটা আনুষঙ্গিক দেওয়া আছে। তো মুখ্যটা আমরা পড়ে নিলাম, আনুষঙ্গিকটা আমরা কি পড়ে নিলাম। আনুষঙ্গিকের মধ্যে তোমার কি পুরুষ প্রজননতন্ত্র, সেখানে শুক্রাশয় সম্পর্কে আলোচনা করলাম। তারপর সেকেন্ড পার্টে আমরা তোমার কি ইপিডার্মিস সম্পর্কে আলোচনা করলাম। থার্ড পার্টে আমরা ভাষা ডিফারেন্স সম্পর্কে আলোচনা করলাম। সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, মূত্রনালী বা ইউরেথা, তারপর কি এত সম্পর্কে আলোচনা করলাম। তো 6টি পার্ট আমরা কি পুরুষের যে তোমার ভিতরে অবস্থান করে থাকে এই 6টি পার্ট সম্পর্কে আলোচনা করলাম। তো ভাইয়া যতটুকু তোমাকে দাঁড়াই দিছে ততটুকু তুমি আন্ডারলাইন করে নিবা। সিকির জন্য এমসিকিউর জন্য হোক বা এডমিশনের জন্য হোক বা তোমার কোনো ধরনের কোচিংয়ের পরীক্ষার ক্ষেত্রে হোক, অনেক অনেক ইম্পর্টেন্ট।
সুন্দরভাবে পড়লে তোমার কনফিউশন থাকবে না। কনফিউশন যদি থাকে আপকামিং, তাহলে ভাইকে জানাবা, ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করবে তোমার কনফিউশন দূর করে দেওয়ার জন্য এবং প্রবলেম সলিউশন করে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর আমরা কি নেক্সট পার্টে আমরা চলে আসি, বহিঃ যৌন অঙ্গে আমরা চলে আসি। তো আমরা অভ্যন্তরীণ যৌনাঙ্গ সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা কি বহিস্থ যৌনাঙ্গ সম্পর্কে কি করব, আলোচনা করব, ঠিক আছে। তো আমরা কি চলে আসি। তো বহিঃ যৌনাঙ্গের মধ্যে তোমার দুটি পার্ট আছে, একটা হচ্ছে স্ক্রোটাম দেওয়া আছে, একটা হচ্ছে শিশ্ন দেওয়া আছে। তো পুরুষের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে কিন্তু নয়। তো এই স্ক্রোটাম এবং শিশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনা করি। এখানে কি বলছে, অন্ডথলি বা স্ক্রোটাম এই দুটি উরু সন্ধিস্থলে লিঙ্গের গোড়ায় ঝুলে থাকা থলি আকৃতির বহিস্থ যৌনাঙ্গটির নাম হচ্ছে স্ক্রোটাম। তো স্ক্রোটাম ছেলেটির ক্ষেত্রে দুটি পায়ের মাঝ বরাবর অবস্থান করে থাকে। এখানে এতটুকু বলছে এটি ত্বক এবং 5 ধরনের পেশি স্তর নিয়ে গঠিত। তাহলে এটা অবশ্যই এখানে ত্বক থাকে এবং কয় ধরনের পেশি স্তর নিয়ে গঠিত, 5 ধরনের পেশি স্তর নিয়ে গঠিত। এখান থেকে এতটুকু কি মুখস্থ করে নিবা, যে তোমার কোশ্চেন এমসিকিউতে আসতে পারে যে অন্ডথলি বা স্ক্রোটাম, সরি মাঝে মাঝে তোমার হচ্ছে গিয়ে শব্দ হইতেছে, তো আনফর্চুনেটলি এটা এর জন্য আমরা দুঃখিত। তো আমরা পড়ে নেব। তো ত্বক, এটি ত্বক এবং 5 ধরনের পেশিস্তর নির্মিত হতে পারে। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অন্ডথলি বা স্ক্রোটাম তোমার হচ্ছে কি কয় ধরনের পেশিস্তর নিয়ে গঠিত, 5 ধরনের পেশিস্তর নিয়ে গঠিত এবং সেটা ত্বক দ্বারা কি আবৃত থাকতে পারে। পেশিস্তরের নিচে আবরণী দুটি আহ, পাতলা স্তর থাকে, অর্থাৎ স্তর দুটি মাঝখানে হাইড্রোসিলিফিক ফ্লুইড নামক এক ধরনের ঘন তরল পদার্থ থাকে। তাহলে কোন ধরনের ঘন তরল পদার্থ থাকতে পারে ভাইয়া পুরা, এখানে এক ধরনের তরল পদার্থ থাকে, সেটার নাম হচ্ছে কি হাইড্রোস্লিপিক ফ্লুইড। এটি পেশল ব্যবধায়ক দিয়ে থলি গহ্বরে দুটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এটি প্রকোষ্ঠে একটি শুক্রাণু অবস্থান করে থাকে। তাহলে এখান থেকে এতটুকু বর্জর পড়ে নিবা যে বহিস্থ যৌনাঙ্গের দুটা পার্ট, একটা হচ্ছে কি স্ক্রোটাম আর একটা হচ্ছে কি শুক্রাশয়। এবং অন্ডথলি বা স্ক্রোটামের তোমার কি ত্বক দ্বারা আবৃত থাকে এবং 5 ধরনের পেশিস্তর দ্বারা নির্মিত, এবং সেখানে যে ধরনের ফ্লুইড থাকে বা তরলজাতীয় পদার্থ থাকে তার নাম হচ্ছে কি হাইড্রোসিলিফিক ফ্লুইড। তো এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কি কাজে চলে আসলাম, যে তোমার অন্ডথলি বা স্ক্রোটামের কাজ কি, তোমার স্ক্রোটাম শুক্রাণু উৎপাদনে অনুকূল তাপমাত্রা রক্ষা করে। অর্থাৎ আমরা পড়ে আসলাম না যে দেহের তাপমাত্রা যদি তোমার সেই দেহের তাপমাত্রা থেকে এই যে তোমার শুক্রাশয় তোমার যে তাপমাত্রা থাকে 2 ডিগ্রি কম, শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে, চাপের মুখে শুক্রাশয় থলির ভিতরে সহজে পিচ্ছিল করে। তাহলে সহজে পিচ্ছিল করা কার কাজ, এই তোমার অন্ডথলি কাজ বা স্ক্রোটামের কাজ। সেটা অনুকূল তাপমাত্রা রক্ষা করে কার কাজ, এই যে অন্ডথলি বা স্ক্রোটামের কাজ। এবং চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে কার কাজ, অন্ডথলি বা স্ক্রোটামের কাজ। তো এটা এমসিকিউর জন্য ট্রু ফলসের জন্য কি সুন্দরভাবে মুখস্থ করে নিবা, এমসিকিউর জন্য হোক বা ট্রু ফলসের জন্য হোক অনেক অনেক কি ইম্পর্টেন্ট। তারপর আমরা কি নেক্সট পার্টে আমরা চলে আসলাম, যে বহিস্থ যৌনাঙ্গের মধ্যে আমরা প্রথম পার্টটা পড়লাম, যেটা হচ্ছে কি স্ক্রোটাম বা অন্ডথলি। যতটুকু দাগাই দিচ্ছি ততটুকু তোমরা দাগাই দিবা, এর থেকে বেশি দেখা বা না। তারপর আমরা চলে আসলাম কি শীষ নিয়ে চলে আসলাম। তো শীষ নিয়ে আমরা এখন পড়ি। শীষ নিয়ে অপর নাম হচ্ছে কি পুরুষাঙ্গ। তো শিশ্ন হচ্ছে পুরুষের এমন একটি বহিদেশ যার ভিতর দিয়ে ইউরেথার অতিক্রম করে বাইরে মুক্ত হয়। এর ত্বকের নিচে চর্বি নেই কিন্তু পাতলা টিস্যু নিয়ে গঠিত। তাহলে তোমার এমসিকিউতে তোমার কি কোশ্চেন চলে আসছিল তোমার হচ্ছে কি মেন পরীক্ষায় বা এডমিশনের ক্ষেত্রে, যে তোমার সেই শিশ্নে কি তোমার হচ্ছে কি চর্বি জাতীয় পদার্থ থাকে, না এখানে থাকে না, কিন্তু এখানে পাতলা টিস্যু অবস্থান করে থাকে। তাই শিশ্নের ত্বক আলগা থাকে, অর্থাৎ খুব হালকা থাকে। যে অংশ থেকে শিশ্ন উঠেছে তাকে বলা হয় শিশুমূল। কয়েক ধরনের গোছা চুল থাকে, অর্থাৎ শিশ্নের যে অংশ ঝুলে থাকে সেটি হচ্ছে কি শিশ্নদেহ। এর ডগায় ব্যাঙের ছাতার আকৃতি, লাল মুন্ডিকে শিশ্নমুণ্ড বা গ্রান্স পেনিউস বলা হয়। তাহলে এখান থেকে তোমার এতটুকু মুখস্থ করতে হবে যে এই যে তোমার হচ্ছে কি গ্রান্স পেনিউস তোমার কোন আকৃতি, তোমার হচ্ছে কি ব্যাঙের ছাতা আকৃতি হতে পারে। তো এটা এই পার্টটা তোমার হচ্ছে কি মুখস্থ করে নিবা, এই পার্টটা তোমার হচ্ছে কি অনেক অনেক তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট। আমি স্টার চিহ্ন দিই, ভাষাং সুন্দরভাবে বইটা দাগে নিবা। তারপর এতে সবচেয়ে বেশি স্নায়ু প্রান্তদেশে অবস্থান করে থাকে। তাহলে তোমার তোমার সে কি এডমিশনে তোমার সে কি তোমার এমসিকিউতে কোশ্চেন আসছিল যে বেশি স্নায়ু প্রান্তদেশে মুক্ত থাকে কোন অংশে, পুরুষাঙ্গে, সেটা কোথায়, শীর্ষে অবস্থান করে থাকে। মুন্ডিকে যে চামড়া ঢেকে রাখে তাকে বলা হয় পিপুলস বলা হয়। অর্থাৎ ছেলেরা যখন মুসলমান করে তখন ওই অংশটাকে কেটে ফেলা হয়, সেটাকে বলা হয় পিপুলস। মুসলমানের পুরুষ এই অংশটি খাতনার সময় কেটে ফেলা হয়, যেটা আমি বললাম আগেই বললাম। কৃষ্ণীয় দেহে দু ধরনের একটা হচ্ছে এরেকটাইল টিস্যুতে গঠিত। তাহলে এই যে শিশ্ন দেহ যে তোমার 2 ধরনের টিস্যু নিয়ে গঠিত হতে পারে, সেটা হচ্ছে কি ইরেকটাইল টিস্যু নিয়ে গঠিত। একটা হচ্ছে কাউপোয়া, একটা কাউপোরা ক্যাভার্নোসা, আর অপরটা হচ্ছে কি কাউপোরা স্পঞ্জিওসাম। তাহলে এই দুটা পার্ট তোমার মুখস্থ করতে হবে।
যে শিশ্নদেহ দুই ধরনের এরেকটাইল টিস্যু নিয়ে গঠিত, একটা কার্পোয়া ক্যাভার্নোসা, একটা কার্পোয়া স্পঞ্জিওসাম। এখান থেকে এতটুকু মুস্ত করতে হবে। তারপর বলছে এই টিস্যু দৃঢ় হলে শিশ্ন প্রসারিত হয়। ঠিক আছে, তো কাজে আমরা চলে আসলাম। তাহলে এই পাটা থেকে এতটুকু পড়ে নিবা যে শিশ্নে কোনো ধরনের তোমার কি পুরুষাঙ্গে কোনো ধরনের চর্বি থাকে না, কিন্তু এই যে চামড়াটা থাকে বা টিস্যুটা থাকে সেটা হচ্ছে কি পাতলা। ঠিক আছে, এটা ব্যাঙের সাদার মতো আকৃতি দেখতে, কৃষ্ণমুণ্ড বা ট্রান্সপেরেন্স বলা হয়। এবং এখানে সবচেয়ে বেশি স্নায়ু থাকে মুসলমানের সময়। যারা যে তোমার মুসলমানি করে সেই মুসলমানের সময় তোমার কি যে অংশটা কেটে ফেলা হয় তাকে বলা হয় প্রিপিউস। এবং শিশ্ন দেশে দু ধরনের তোমার কি ইরেকটাইল গ্রন্থি থাকে, বা গ্রন্থি থাকে না সরি টিস্যু থাকে, সেটা হচ্ছে কার্পোরা ক্যাভার্নসা, আর হচ্ছে তোমার কি লাস্ট পার্টটা হচ্ছে কি কার্পোয়া স্পঞ্জিওসাম। তো এখান থেকে এতটুকু পার্ট অনেক অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে দেখা নিবা। কাজে আমরা চলে আসি যে প্রজনন ক্রিয়ায় দৃঢ় এবং প্রসারিত হয় একটি ইউরেথার মাধ্যমে বীর্য স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে প্রেরণ করে থাকে। তো এই যে বীর্য তোমার হচ্ছে কি স্ত্রী জননাঙ্গে কি প্রেরণ করে থাকে, এতটুকু থেকে এতটুকু পড়ে নিবা। তারপর আমরা কি 8 নম্বর পয়েন্টে চলে আসলাম কি জনন গ্রন্থি। তো জনন গ্রন্থিটা তোমার হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, তো আমরা পড়ে নিব। মানুষের জনন নালী সংশ্লিষ্ট নিচে বর্ণিত দুটি গ্রন্থি নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার কি প্রোস্টেট গ্রন্থি, একটা হচ্ছে কি বাল্ব ইউরেথার গ্রন্থি বা কাউপার গ্রন্থি বলা হয়। তো কাউপার গ্রন্থি অপর নাম কি বাল্বো ইউরেথার গ্রন্থি। তো জনগ্রন্থিতে চলে আসলাম যে প্রোস্টেট গ্রন্থি আমরা এখন সুন্দরভাবে পড়বো। এটি শ্রীনি গহ্বরের মূত্রথলির নিচে অবস্থিত নাশপাতি আকৃতির গ্রন্থি। তাহলে কি আকৃতি হতে পারে? নাশপাতি আকৃতির গ্রন্থিতে কি হতে পারে? তাহলে কোশ্চেন যদি এমসিকিউতে চলে আসে যে প্রোস্টেট গ্রন্থি দেখতে কি রকম, গোলাকার ডিম্বাকার নাশপাতি না কোনোটি নয়, অবশ্যই কি নাশপাতি আকৃতি হবে। এবং এটি গোড়া এবং চূড়ার অবিভক্ত, এটি পেশল এবং গ্রন্থিময় টিস্যুতে গঠিত। গ্রন্থিময় টিস্যু কতগুলো খণ্ডযুক্ত, খণ্ডগুলো নালী ইউরেথার মুক্ত হয়। এই গ্রন্থি ক্ষরণ পেশল টিস্যু সংকোচনে ইউরেথার মুক্ত করে থাকে। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা যে শ্রীনি গহ্বরের মূত্রথলির নিচে অবস্থিত কোন গ্রন্থি? প্রোস্টেট গ্রন্থি। এর আকৃতি হচ্ছে কি নাশপাতি আকৃতি হতে পারে। তো প্রোস্টেট গ্রন্থি কোনটা আমরা চিত্রে আমরা দেখে আসছি, চলো তো দেখি। এই যে এটা এই পার্টটা হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি, দেখো তো এই যে এই পার্টটা হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি। এখানে লেখা আছে যে গ্রন্থি কোথায় অবস্থান করে থাকে, শীর্ষনিধের দুই পাশে এই যে তোমার করে থাকে অবস্থান করে থাকে। তো এই পার্টটাকে বলা হয় পোস্টেট বলা হয়। ঠিক আছে, এটা পোস্টেট গ্রন্থি। আমার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, বইয়ে সুন্দরভাবে পড়ে নিবা বা দেখে নিবা, কনফিউশন দূর হয়ে যাবে। তারপর আমরা কি চলে আসলাম, তারপর কোথায় যেন আমরা সালাম এই পাখি সালাম। তো আমরা রিডিং দিলাম। তো এখান থেকে এতটুকু মুখস্থ করবা, বাকিটা কি গো ফর রিডিং। গো ফর রিডিং দিয়ে তোমার হচ্ছে কি হয়ে যাবে। তারপর আমরা কাজে চলে আসলাম। এই গ্রন্থি থেকে এক ধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয় যা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে কোনটা থেকে, কোন গ্রন্থি থেকে? এই যে প্রোস্টেট গ্রন্থি থেকে। যোনির ভিতরে অম্লীয় অবস্থানকে প্রশমন করে। তাহলে ও যোনিতে মেয়েদের যোনি থাকে, সেই যোনির ভিতরে তোমার হচ্ছে কি অম্লীয় অবস্থাকে প্রশমন করে কোন পার্টটা, কোন গ্রন্থিটা? প্রোস্টেট গ্রন্থিটা। এবং শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। অর্থাৎ এই যে যোনিতে শুক্রাণু প্রবেশ করার পর শুক্রাণু যে বেঁচে থাকবে সেটা বেঁচে থাকতে সাহায্য করে প্রোস্টেট গ্রন্থি, এবং যোনির ভিতরে সেটা প্রবেশ করতে সাহায্য করে এবং বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। এখান থেকে কাজটা এতটুকু পড়ে নিবা। তারপর গ্রন্থির মধ্যে তোমার প্রথম গ্রন্থিটা পড়লাম, যে প্রোস্টেট গ্রন্থিটা আমরা কি পড়লাম, সেটা নাশপাতি আকৃতি হতে পারে, বীর্যের পরিমাণ বৃদ্ধি করে, যোনির ভিতরে প্রবেশ করে অম্লীয় অবস্থা প্রশমন ঘটায় এবং শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। তারপর সেকেন্ড গ্রন্থিটা হচ্ছে কি বাল্বো ইউরেথার গ্রন্থি, যার অপর নাম হচ্ছে কি কাউপার গ্রন্থি। এটা মেডিকেল এডমিশন টেস্টে তোমার হচ্ছে কি চলে আসছিল যে কাউপার গ্রন্থির অপর নাম কি, কাউপার গ্রন্থির অপর নাম হচ্ছে বাল্বো ইউরেথার গ্রন্থি বা বাল্বো ইউরেথার গ্রন্থি অপর নাম কি কাউপার গ্রন্থি। এই গ্রন্থি থেকে ইউরেথার দুপাশে অবস্থিত দুটি মোটর দানার মতো গ্রন্থি, যা থেকে নালিকা বেরিয়ে ইউরেথারে মিলিত হয়। তাহলে এখান থেকে কোশ্চেন যদি চলে আসে যে তোমার হচ্ছে কি বাল্ব ইউরেথার বা কাপার গ্রন্থি তোমার হচ্ছে কি আকৃতি কিরূপ, এটা হচ্ছে কি মোটর দানার মতো। অপরদিকে প্রোস্টেট গ্রন্থি তোমার হচ্ছে কি নাশপাতি আকৃতি। তার এই দুটা পার্ট সুন্দরভাবে মাথায় ঢুকায় রাখবা, মনে রাখবা যে প্রোস্টেট গ্রন্থির অপর নাম হচ্ছে কি নাশপাতি আকৃতির, না প্রোস্টেট গ্রন্থির হচ্ছে তোমার হচ্ছে কি আকৃতি হচ্ছে নাশপাতি আকৃতির, এবং বাল্ব ইউরেথা বা কাপার গ্রন্থির অপর নাম হচ্ছে মানে তোমার হচ্ছে কি আকৃতি হচ্ছে কি মোটর দানার মতো। ঠিক আছে, তারপর কাজ হচ্ছে কি সঙ্গমনের সময় গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হয় যা যোনিপথকে পিচ্ছিল করে। তাহলে প্রোস্টেট গ্রন্থিও যোনিপথকে পিচ্ছিল করে, আর বালবিউরেথার থেকে মিউকাস কোষ থেকে নিঃসৃত যোনিপথকে, মিউকাস থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ খরিত হয় যেটাও তোমার থেকে যোনিপথকে পিচ্ছিল করতে সাহায্য করে থাকে। তো এখান থেকে এতটুকুই পড়ে নিবা। ঠিক আছে, তারপর নেক্সট পার্টে তোমার কি দেওয়া আছে, পুরুষ প্রজননের হরমোনের ক্রিয়া দেওয়া আছে। তো এই যে পুরুষ প্রজননের হরমোনের ক্রিয়া, এখান থেকে এই পার্টটা থেকে তোমার কিছু পড়ার নাই। যখন আমরা বক্স পড়বো তখন আমরা কি সুন্দরভাবে ওই বক্স থেকে আমরা এতটুকু নিয়ে নিব, মানে আমরা পড়ে দিব। তো এই পার্টটা থেকে তোমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট যদি পারো তাহলে গো ফর রিডিং দিয়ে দিবা। ঠিক আছে, যখন আমরা বক্স পড়বো এদিকে তোমার হচ্ছে কতগুলো বক্স দেওয়া আছে। তো এই বক্স দেখিয়ে দিই তোমাদের।
ওই বক্স থেকে আমরা কি পড়ে নেব, ঠিক আছে। এদিকে কতটা বক্স দেওয়া আছে, তো বক্সটা আমরা কি সুন্দরভাবে পড়ে নেব। যখন আমি পড়াবো তখন বক্সটা তোমাদের দেখাবো, এখন টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। তো এখান থেকে আমরা কি আজকে আমরা সুন্দরভাবে মানব জীবনের ধারাবাহিকতাটা স্টার্ট করলাম। সেখান থেকে তোমার কোনগুলো পার্টগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সিকিউর জন্য, তো সুন্দরভাবে আমরা ধরে ধরে পড়লাম, ঠিক আছে। অর্থাৎ তারপর সেখানে তোমার কি মানে তোমার পুরুষের প্রজননতন্ত্র সম্পর্কে আমরা ফুল টপিকটা আমরা আলোচনা করলাম। তারপর আমরা নেক্সট ক্লাসে আমরা কি স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে প্রথম থেকে আমরা লাস্ট অবধি আমরা তোমার কি মানে লিঙ্গ সম্পর্কে জানলাম, মানুষের প্রজননতন্ত্র কয় ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে সেকেন্ডারি মুখ্য জননাঙ্গ। প্রাইমারি থেকে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভাই সুন্দরভাবে দাগাই দিছে, সুন্দরভাবে কি করে নিবা, পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম তোমার কি সেকেন্ডারি কোনগুলো হতে পারে কোনগুলো নয়, সুন্দরভাবে পড়ে নিবা। পুরুষ প্রজননতন্ত্রে চলে আসলাম, সেখানে তোমার শুক্র অবস্থান করে থাকে, পার্টগুলো মুস্ত করে নিবা, চিত্রটা সুন্দরভাবে যদি পারো তাহলে দেখে নিবা। তারপর কাস্ট, সেখানে কয় মিলিমিটার লম্বা হতে পারে, কোন কোন গুণটি থাকতে পারে। এপিডার্মিস সম্পর্কে আলোচনা করলাম, 3টা পার্ট। তারপর হচ্ছে কি ভাস ডিফারেন্স সম্পর্কে আলোচনা করলাম। সেমিনাল ভেসিকল থেকে তোমার কি পড়ে নিবা, যেটা পিচ্ছিল এবং সান্দ্র সেমিনাল ত্বর নিঃসৃত করে, এখানে মেডিকেল কোশ্চেন আসছিল। তারপর ক্ষেপণ নালী থেকে রিডিং দিবা, মূত্রনালী বা ইউরেথার, সেটা তোমার কি দৈর্ঘ্যটা কত হতে পারে, এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা 20 সেন্টিমিটার লম্বা হতে পারে। তারপর বহি যৌনাঙ্গ থেকে 2টা পার্ট দেওয়া আছে, একটা স্ক্রোটাম দেওয়া আছে, একটা শিশ্ন, এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর গ্রন্থি সম্পর্কে আলোচনা করলাম, যে ছেলেদের 2 প্রকার জনগ্রন্থি থাকে, একটা পোস্টেড গ্রন্থি, একটা বাল্ব ইউরেথার গ্রন্থি বা তোমার কি কাপড় গ্রন্থি। তো পোস্টেড গ্রন্থি তোমার থেকে আকৃতি হচ্ছে কি নাশপাতি আকৃতির, যেটা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে এবং যোনির ভিতরে অম্লীয় অবস্থা অপসারণ করতে সাহায্য করে থাকে, এবং সেটা কি শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে। তারপর আমরা কি ইউরেথার অর্থাৎ বাল্ব ইউরেথার সম্পর্কে আলোচনা করলাম, যেটা অপর নাম হচ্ছে কাউপার গ্রন্থি, এবং সেখান থেকে তোমার হচ্ছে মিউকাস পর্দা থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, যা যৌনপথকে পিচ্ছিল করতে সাহায্য করে থাকে, এবং এটা তোমার হচ্ছে কি 2টি থাকে কাপড় গ্রন্থি, এবং সেটা মোটর দানার মতো দেখতে। তারপর হচ্ছে কি পুরুষের প্রজননতন্ত্র হরমোন ক্রিয়া, এখান থেকে আমরা কি পড়বো না, ঠিক আছে। যখন আমরা ছক আকারে আলোচনা করবো তখন আমরা ওখান থেকে পড়ে নিব। তো সুন্দরভাবে এতটুকু আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সুন্দরভাবে ক্লাসটা করে নিবা এবং নোট ডাউন করে নিবা। নোট ডাউন করে নিলে ক্লাসটা সুন্দরভাবে পড়ে নিলে তোমার কনফিউশন থাকার কথা না। যদি আপকামিং যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবা, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমি তো এখানে তোমার 100% কভার করে দিতে পারবো না, 50 থেকে 70% কভার করে দিতে পারবো, বাকিটা তোমার নিজ দায়িত্বে তোমার কি কভার করে নিবা, ঠিক আছে। তো আজকে এতটুকুই সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট পার্টে অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া সুন্দর একটা টপিক নিয়ে, এই অধ্যায়ের সুন্দর একটা টপিক নিয়ে তোমাদের চলে আসতেছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা আজকে এতটুকু সম্পর্কে আমরা কি আলোচনা করলাম, নেক্সট পার্টে আমরা আরও সম্পর্কে আমরা আরও নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো, অবশ্যই কি ভালো কিছু অর্জন হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।